স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথে। এবার জানাবো খবরের বিস্তারিত। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি হবে। আজ আদালতের রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। জামিন ও সাক্ষ্য গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের আশায় কারাগারের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অনেকে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। বিগত 16 বছর ধরে নিরপরাধ বিডিআর জওয়ানরা জেলখানায় মানবত জীবনযাপন করছে। তারা মুক্তির প্রহর গুনছে। একটা ভিত্তিহীন বিস্ফোরক মামলা 2013 সালে হত্যা মামলায় খালাস পাওয়ার পরও আমাদের বাবা এখন পর্যন্ত আমাদের বাবারা এই মামলায় আটক আছে। আমরা 16 বছর ধরে কোনো ন্যায় বিচার পাইনি। আমরা চাই আমরা আজকে ন্যায় বিচার পাবো। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সব শেষ তথ্য জানবো তার কাছ থেকে। লিটন, এই মামলার জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে? সব মিলিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জান্নাত, আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু সংশোধন করতে চাই, আজকে হত্যা মামলা নয়, বিডিআর যে ট্রাজেডি অর্থাৎ পিলখানার যে ঘটনায়, সেই ঘটনায় কিন্তু আজ বিস্ফোরক আইনের যে মামলা, সেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এই আজকে যে বিষয়গুলো রয়েছে আদালতের শুনানির, সেটি হচ্ছে জামিনের যে বিষয়টি রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের যারা বিডিআর জওয়ান রয়েছেন তাদের স্বজনরা জামিনের বিষয়ে যে দাবি করে আসছিলেন, সেই জামিনের শুনানিটি আজকে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আজকে একজন যে সাক্ষী রয়েছে এই যে বিডিআর বিস্ফোরক মামলায়, সাবেক হচ্ছে সেনাবাহিনীর মেজর ইউসুফ, তিনি কিন্তু আজ আদালতে সাক্ষ্য দেবেন। আদালতের যে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল যে 2 রয়েছেন, তার চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন আমাদেরকে জানিয়েছেন তিনি একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী, এবং যে কারণে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই সাক্ষীকে নিয়ে, এবং সেই রকম যে প্রস্তুতি শুনানি করার জন্য সেটা কিন্তু তারা সব নিয়ে রেখেছেন। ইতিমধ্যে অল্প কিছুক্ষণ আগে এই যে বিস্ফোরক আইনের যে মামলাটি, সেই মামলায় যারা হচ্ছে গিয়ে আসামি রয়েছেন তাদেরকে কিন্তু আদালত যে অস্থায়ী রয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে, সেটার ভিতরে প্রবেশ করানো হয়েছে। ইতিমধ্যে কাশিমপুর কারাগার থেকে আরো যে 50 জন কয়েদি রয়েছে তারাও কিন্তু এই যে কেরানীগঞ্জের অস্থায়ী যে আদালত, সেই আদালতে এসে তাদেরকে হাজির করা হয়েছে। আমরা যারা বাইরে স্বজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে হত্যা মামলায় আসলে অনেকের যে সাজা ছিল 10 বছর বা আরো কম, এই ধরনের যারা আসামি রয়েছিলেন তাদের প্রত্যেকেরই সাজা আসলে মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে, এবং শুধুমাত্র বিস্ফোরক আইনের যে মামলাটি, সেই মামলায় জামিন না মেলায় তারা কিন্তু এখন হচ্ছে গিয়ে কারামুক্তি লাভ করছেন না। তাদের দাবি যে ন্যায় বিচারের স্বার্থে যারা ওই সময় হত্যা মামলায় খালাস পেয়েছিলেন এবং হচ্ছে গিয়ে যারা এই সাজা খেটে ফেলেছেন হত্যা মামলায়, তাদেরকে যেন জামিন দেওয়া হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে অনেককে ওই সময়ের যে সরকার ছিলেন সেই সরকার কিন্তু হচ্ছে এই মামলাতে আসলে অভিযুক্ত করেছেন, যেটি আসলে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত ছিলেন না, যে কারণে তারা ন্যায় বিচারের স্বার্থে এই যে দীর্ঘদিন ধরে কারাবন্দী আছেন সেটি আজ আদালতে শুনানি হবে, এবং সেই শুনানি অনুযায়ী তারা জামিন লাভ করবেন। ইতিমধ্যে আসামি পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু আদালতের ভেতরে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের যিনি পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউশন বিভাগে রয়েছেন, তাদের কিন্তু আমরা কাউকেই দেখতে পাইনি। তবে বেলা 10:30টার দিকে যে শুনানির বিষয়টি সেটি ধার্য রয়েছে। শুনানি শুরু হওয়া মাত্র জান্নাত আপনার মাধ্যমে আমরা দর্শকদের নিশ্চয়ই লিটন, আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ লিটন। গাছে কাটাকে কেন্দ্র করে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে যে উত্তেজনার সৃষ্টি হয় তার রেশ এখনও কাটেনি। পরিস্থিতি থমথমে। শনিবার সকালে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখনই ভারতীয় নাগরিকেরা তাদের বাধা দেন। এরপর দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছুড়িতে আহত হয় 2 দেশের 4 জন। এই ঘটনার পর 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। গেল 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, চৌকা সীমান্তে এখনো কি পরিস্থিতি বিরাজ করছে? উৎকণ্ঠা ছাড়া কি সেখানকার বাসিন্দারা কৃষি জমিতে কাজ করতে পারছেন কিনা, সব মিলে জানাবেন। সাথে আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলা, সেই উপজেলা চৌকা সীমান্তে আমি এখন বর্তমানে অবস্থান করছি। এই এলাকায় কিন্তু গতকাল যে সংঘর্ষটি সেটি হয়েছিল এবং এই এলাকার যে মানুষজন রয়েছেন বা স্থানীয় কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে তাদের যে সীমান্ত রেখার কাছাকাছি যেসব জমি রয়েছে সেসব জমিতে কিন্তু তারা কাজ করতে পারছেন না এবং বাংলাদেশের বিজেপি সদস্যরা কিন্তু তাদেরকে সেখানে কাজ না করার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারাও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা এবং আতঙ্ক নিয়েই কিন্তু তারা মাঠে আসছেন, কাজ করছেন এবং পাশাপাশি এলাকার মানুষজন বিরাজ করছে যে কোনো সময় হয়তো কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইতে পারে, সেই ধরনের আশঙ্কা তারা করছেন। তো আমি এই বিষয়ে একটু কথা বলবো যে এখানকার একজন কৃষক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনার যে জমিতে কি ধরনের ফসল ছিল এবং ফসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা? জি, আমাদের জমিতে ফসল ভালো ছিল। এখন মনে করেন যে ওই যে গতকালকে চায়রা আসছিল, এসব মনে করেন যে পাড়ায় পুড়ায় আপনার ওটি নষ্ট হয়ে গেছে। তার জন্য এখন আমরা ভুয়ে এসে দেখি আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। জি, আপনাদের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা, আপনারা কাজ করতে পারছেন কিনা? যে আতঙ্ক ছিল আগামীকালকে অনেক বেশি, তবে আজকে একটু ক্ষান্ত আছে হালকা। ধন্যবাদ। জান্নাত, শুনছিলেন যে আসলে এখানকার কৃষকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করলেও এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এবং এখানকার বিজেপি সদস্যরা খুবই তৎপর রয়েছেন, তারা সার্বক্ষণিক টহলে রাখছেন এবং এখানকার যারা স্থানীয়রা এখানে ভিড়ছেন তাদেরকে কিন্তু বাড়িতে ফেরত যেতে তাগাদা দিচ্ছেন। তো এই ছিল আসলে চাঁপাইনবাবগঞ্জের যে চৌকা সীমান্ত সেই এলাকা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আজ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার 3টি আবেদন আজ শুনানির তালিকায় রয়েছে। গত 1 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেছিলেন। 1996 সালে আওয়ামী লীগ সহ অন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চাপে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনে বিএনপি সরকার। ওই বছরের 27 মার্চ সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন ঘটে। এই পদ্ধতির অধীনে 1996 সালে 7ম, 2001 সালে 8ম এবং 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচন হয়। 2004 সালে বিএনপি জামায়াতের 4 দলীয় জোট সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অগণতান্ত্রিক ও সংবিধান বহির্ভূত আখ্যা দিয়ে আইনজীবী এম সলিমুল্লাহ সহ 3 আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। শুনানির পর 3 বিচারপতির বেঞ্চ 2004 সালের 4 আগস্ট রায় দেয়। রায়ে বলা হয় ত্রয়োদশ সংশোধনী সংবিধান সম্মত ও বৈধ। অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠকে দেশের 2/3 জনগণের প্রতিনিধিত্ব ছিল না বলে দাবি করেছে জাতীয় পার্টি। আমন্ত্রণ জানানো হয়নি বলেই সেই বৈঠকে দলটি যোগ দেয়নি। একই অভিযোগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবিরও। দলটির নেতাদের ভাষ্য, অসম্মানজনকভাবে আমন্ত্রণ জানানোর কারণেই বৈঠকে যাননি তারা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের খসড়ায় অনেক অসঙ্গতি রয়েছে বলে মনে করে সিপিবি। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে যোগ দেয়নি জাতীয় পার্টি, সিপিবি সহ বেশ কিছু রাজনৈতিক দল। এমনকি অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে যোগ দেয় বিএনপির একজন প্রতিনিধি। অবশ্য তাদের সমমনা বেশ কয়েকটি দলও এই বৈঠকে ছিল অনুপস্থিত। বৈঠক শেষে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় তুলে ধরা হয় 72-এর সংবিধান সংশোধন কিংবা বাতিল সহ বিগত সরকারের গুম, খুন, লুটপাট ও দুঃশাসনের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, অভ্যুত্থানের প্রেক্ষাপট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। আমন্ত্রণ না পাওয়া জাতীয় পার্টির দাবি, দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব ছিল না ওই বৈঠকে। এখন সর্বদলীয় নামে যা হয় তা আমরা মনে করি যে এই অর্ধেক দলও না, বাংলাদেশের রেজিস্টার্ড যত রাজনৈতিক দল তার 1/3 আছে, 2/3 তো আমরা দেখলাম সেই বৈঠকে যায় না। অন্যদিকে অসম্মানজনক আমন্ত্রণে সাড়া না দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। যে 4টার মিটিং আমাদেরকে জানালো দেখতে, তাহলে সময়টাও যথাযথ হবে না। সুতরাং এই আমন্ত্রণটাই তো যথাযথ হয় নাই।
সম্মানজনক না, অনেকে বলে অসম্মানজনক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওইখানে বলা আছে পুরো বিষয়টা পর্যালোচনা করে দলের মত উত্থাপন করতে হবে। তো এইটা তো এই সময়ের মধ্যে মোটেই সম্ভব না। একই সঙ্গে ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে নিজেদের রাজনৈতিক মূল্যায়নও তুলে ধরেন দুই নেতা। যেটা দেখলাম এই লেখা, সেইটাই প্রচণ্ড অসঙ্গতিতে ভরা। তারা এই অঞ্চলের স্বাধীনতা হিসাবে 47কেই উল্লেখ করছে, তা সেইটা একটা বড় বিতর্কের বিষয়। আমার মনে হয় যে কারো কারো সুপারিশে অনুরোধে বোধহয় আমাদেরকে আমন্ত্রণ করেনি। তো সেটা আমরা খুব বেশি বড় করে দেখছি না এই কারণে যে এখানে গেলেও কি আর না গেলে কি, সবচেয়ে বড় প্রয়োজন জনগণের কাছে যাওয়া। আমরা জনগণের কাছেই যাচ্ছি এবং যাব। আর গণ অভ্যুত্থানে বিজয়ী হবার পর নিজেদের মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দেওয়া সঠিক নয় বলে মন্তব্য করেছে ইনসানিয়াত বিপ্লব। আন্দোলনের পরে ক্ষমতা গিয়ে আবার নতুন করে মতবাদ চাপিয়ে দিয়ে নিজে আলাদা একটা প্রোক্লেমেশন করা, আলাদা একটা ঘোষণাপত্র করা, আলাদা কোনো মতবাদ চাপিয়ে দেওয়া, এটা অন্যায়, অবৈধ। জাতীয় ঐক্য তৈরিতে সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেয় ইনসানিয়াত বিপ্লব। সেটা জনগণ, রাষ্ট্রের মালিক জনগণই সেটা নির্ণয় করবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠনের মধ্য দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করেন। জিয়াউর রহমানের শৈশব ও কৈশোর কাটে বগুড়া ও কলকাতায়। শিক্ষাজীবন শেষে 1955 সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তির যুদ্ধে স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি একজন জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সূচনা করেন দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির। 71 সালে জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা যেমন দেশের মুক্তিকামী মানুষকে মুক্তির যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহস ও প্রেরণা জুগিয়েছিল, তেমনি 75 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নেতৃত্বের আসনে বসেন, হাল ধরেন দেশের। এরই ধারাবাহিকতায় হন দেশের রাষ্ট্রপতি। এই জিয়াউর রহমান দেশে যে পররাষ্ট্রনীতি থেকে শুরু করে যে আমাদের যে সেনাবাহিনী একটু স্বাধীনতার পথে বিশৃঙ্খলে ছিল, সেই সেনাবাহিনীকেও কিন্তু জিয়াউর রহমান সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত করেছিলেন। পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, পররাষ্ট্রনীতিতে আনেন ব্যাপক পরিবর্তন। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে নতুন সম্পর্কের সূচনা করেন জিয়াউর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় তারই উদ্যোগে। ওয়াইসিকে শক্তিশালী করার মাধ্যমে মুসলিম উম্মার সংহতি জোরদারে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সার্ক গঠন করেছিলেন। বাংলাদেশ যখন তলাবিহীন ঝুরির আন্তর্জাতিক খেতাব পায়, এমন দুঃসময়ে 7 নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার হাল ধরেন। তিনি ছিলেন আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে এক আপোষহীন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। বিদেশ থেকে অর্থ আমদানির জন্য পথ দেখিয়েছিলেন। এমনিভাবে যদি বলতে যাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসাবে তিনি এদেশে অত্যন্ত সফল ছিলেন। মুক্তির যুদ্ধে সাহসী অবদানের জন্য স্বাধীনতার পর তৎকালীন সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। 1981 সালে 30 মে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মর্মান্তিকভাবে নিহত হন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডন ক্লিনিকে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আজ বিস্তারিত জানা যাবে, এমনটা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। ডাক্তার টিম এবং ডক্টর জাহিদ ভাইকে যে ওনারা যদি কালকে একটা ব্রিফ করতে পারেন, কারণ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে, দেশের মানুষও চাইতেছে যে ম্যাডাম এর আপডেট জানার জন্য। ডাক্তার জাহিদ এবং ওনার টিমটা
আপনাদের সাথে। তো আমরা চেষ্টা করব যে আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সরাসরি পেয়ে যাবেন। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে। আইন কানুনের মধ্যে থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর ইসি। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার, ৪,৩০০টি ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম দিয়েছে ইউএনডিপি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। ইসির এই কার্যক্রম আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। নূপুর, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরাবরই কিন্তু ইউএনডিপির একটি প্রতিনিধি দল নির্বাচন সময়টায় আসেন নির্বাচন কমিশনকে সাহায্য করতে। আমরা বিগত 2008 সালে কিন্তু দেখেছিলাম তারা সর্বশেষ নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। তারপর পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার ফলে তারা কিন্তু সরে গিয়েছিল, কিন্তু আবারও নতুন করে সেই কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছে ইউএনডিপি। তার জন্য গত কয়েকদিন আগেও একটি বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনের সাথে। সেখানে তারা কিন্তু বলেছিলেন যে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা করতে চান ইউএনডিপি। সেই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকেই কিন্তু আবারও বৈঠক শুরু করেছিলেন নির্বাচন কমিশন সহ ইউএনডিপির একটি প্রতিনিধি দল। আর তারা এসেছেন প্রায় ঘণ্টাখানিক। বৈঠক শেষে কিছু সরঞ্জাম দিয়েছেন, যে সরঞ্জামগুলো ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে খুব গুরুত্ব বহন করবেন, এমনই কিছু সরঞ্জাম দিয়েছেন তারা। আপনি জানেন যে ভোটার হালনাগাদ তালিকা শুরু করছেন আগামীকাল থেকে, অর্থাৎ 20 তারিখ থেকেই কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তালিকা কার্যক্রম শুরু হচ্ছে। আর এই কার্যক্রম চলবে সামনের মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত আমরা ইসির সূত্রে জেনেছি। তো এখানে যে সরঞ্জামগুলো দিয়েছেন সেই সরঞ্জামগুলো দেওয়া শেষে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছেন, তখন তিনি কিন্তু বলেছেন যে এই যে সকল রাজনৈতিক বক্তব্য আছে এই সকল বক্তব্যের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না, কোনোভাবেই তারা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে চায় না। তারা নির্ধারিত সময়ের মধ্যে, যেহেতু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, সেই সময়ের মধ্যেই তারা নির্বাচন দিতে বদ্ধপরিকর। আর মানুষের যে আকাঙ্ক্ষা আছে ভোটার তালিকা নিয়ে, মানুষ জানতে চায় বা তাদের মনে যে সন্দেহ আছে সেই সন্দেহটা খুব দ্রুত দূর করে দিতে চায়, তা 6 মাসের মধ্যে বলেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। তো সাথী, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ধন্যবাদ নূপুর। দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ জিকে প্রকল্পের অবস্থান নাজুক। কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা পাড়ের এই প্রকল্পের আওতায় একসময় 4টি জেলার কৃষক পানি পেলেও এখন 2টি জেলাতেই সরবরাহ কঠিন হয়ে পড়েছে। বছরখানেক আগে নষ্ট হওয়া 2টি পাম্প সংস্কার না হওয়া সহ পদ্মার পানির স্তর কমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এতে হুমকির মুখে পড়েছে ফসল উৎপাদন সহ পরিবেশের। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাশে তৈরি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ দেওয়া হতো। এই প্রকল্প থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় সেচের জন্য পানি সরবরাহ করা হতো। তবে এখন কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। বছরখানেক আগে 2টি সেচ পাম্প নষ্ট হয়ে যাওয়ার পর আর সংস্কার হয়নি। আবার শুষ্ক মৌসুমে পদ্মার পানির স্তর নেমে যাওয়ায় সচল একটি পাম্পও কাজে আসছে না। এই দুটো বিকল্প পাম্পের মধ্যে একটি পাম্প কিন্তু আমরা গত 21 সালে আমরা এটা যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে জাপানি লিবারা কর্পোরেশন, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে এবং কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে। এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। আগে বিঘা প্রতি মাত্র 280 টাকায় বছর জুড়ে সেচ সুবিধা পেলেও এখন বড় সংকটে প্রান্তিক কৃষক। আমন মৌসুমে পানি পেলেও বড় সময় পানি না পাওয়ায় বাড়ছে খরচ। এছাড়া অনাবাদি থাকছে অনেক জমি। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়,
আর যদি আমরা তেল খরচ করি পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি তাহলে তো খরচ বেশি হয়। পানি টিউবওয়েলে আশপাশে কম ওঠে, শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর পদ্মার পানির উচ্চতা 4 পয়েন্টের ওপরে থাকলে একটি পাম্প চালানো সম্ভব। বর্তমানে এখন পানি আছে 4.12। পানি যদি আর বেশি না রিমার্কেবল না কমে তাহলে হয়তো বা আমরা মার্চ জানুয়ারি থেকে হয়তো আমরা ইরিগেশন শুরু করতে পারবো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন 60-এর দশকের এই প্রকল্পে নানা সমস্যায় সেচ সুবিধা বিঘ্নিত। মেইন ক্যানেল, সেকেন্ডারি ক্যানেল এবং টারশিয়ারি ক্যানেল, তবে দুইটা ক্যানেলের মধ্যে একটা সেকেন্ডারি প্লাস টারশিয়ারি, এটা আমাদের অতি জরুরিভাবে খনন করা প্রয়োজন। ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। পানির স্তর প্রতিনিয়ত নিচে নামায় শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করতে কাজ করছে স্থানীয় কৃষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার তুলনায় আজ তাপমাত্রা কমেছে 4.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল স্থানীয়রা সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। অনেকেই কাঠখড় পুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠাপুলি। হারিয়ে যাওয়ার সেই সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব। শুক্রবার সদর উপজেলার কাজীপাড়ায় আয়োজিত এই উৎসবে অংশ নেন 30 জন ক্ষুদ্র উদ্যোক্তা। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতেই আবহমান কাল ধরে পৌষ মাঘে গ্রাম বাংলার ঘরে ঘরে চলে পিঠা উৎসব। এরই ধারাবাহিকতায় মাঘের শুরুতে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় পিঠা উৎসবের। ভাপা, চিতই, পাটিসাপটা, নকশি পিঠা, বিবিয়ানা আর মালপোয়ার মতো হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন ক্ষুদ্র উদ্যোক্তারা। এই আয়োজন দেখতে আর সুস্বাদু পিঠার স্বাদ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন নানা বয়সীরা। নানা দাদাদের কাছে আমি এই নানি দাদিদের কাছে যে গল্পগুলো শুনতাম, অমুক পিঠা মানে বিভিন্ন রকমের পিঠা, সেই পিঠাগুলো এখানে আসে দেখলাম, খুব ভালো লাগলো। এই পিঠাগুলো আমার বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম খুব সুন্দর করে যেন বানাতে পারে সেই আয়োজন করা হয়েছে। প্রতিটা স্টলে আমি ঘুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। নিজেদের তৈরি পিঠা সবার সামনে তুলে ধরতে পেরে খুশি ক্ষুদ্র উদ্যোক্তারাও। জানান এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করবে। এই পিঠাটা আর কি অনেকে খাই নাই, অনেকে দেখে নাই, তো আমি তো বাসায় বসে বানাই, তাই এই মেলার মাধ্যমে আর কি এখানে আনা, তো ভালোই লাগতেছে। স্টল দিয়ে খুব ভালো লাগতেছে। এখানে 17 ধরনের পিঠা আছে। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরই এই ধরনের উৎসবের কথা জানান আয়োজক। তীব্র শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত চলা এই পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ের সংস্কৃতিপ্রেমী মানুষদের মনে এনে দিয়েছে নতুন আনন্দ। ডিবিসি নিউজ ডেস্ক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার এই বিক্ষোভ শুরু করেন তারা। নারী অধিকার, জাতিগত ন্যায় বিচার সহ নানা বিষয়ে সোচ্চার গোষ্ঠীর কর্মীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। এতে অনেকে পড়েছেন গোলাপি টুপি। 2017 সালে প্রথম মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় এই রঙের টুপি পরে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করেছিলেন। ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। 2017 সালে উইমেন মার্চ নামে বিক্ষোভ করেছিলেন মানবাধিকার কর্মীরা। আন্দোলনকারীদের আশঙ্কা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। একদিন বিরতি দিয়ে চট্টগ্রামে আজ আবারও শুরু হচ্ছে বিপিএলের ব্যস্ততা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1টায় শুরু হবে ম্যাচটি। অপরদিকে শেষ চারের লড়াইয়ে এগিয়ে যাওয়ার মিশনে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলে বিরতির দিনে মাঠের এক কোণে দাঁড়িয়ে ফরচুন বরিশালের ডেভিড মালানের সাথে খোশ গল্পে মশগুল মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কাইস। এই দুই ক্রিকেটারের ব্র্যান্ড MKS এর ব্যাটও পরখ করে দেখলেন এই ইংলিশ তারকা।
মাঠের বাইরে হাসি খুশি দেখালেও মাঠের লড়াইয়ে সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না মিরাজ ও ইমরুলের দল খুলনা টাইগার্সের। টুর্নামেন্টের 6 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে রূপসাপাড়ার প্রতিনিধিরা। আসরের প্রথম 2 ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করলেও শেষ 4 ম্যাচের সবকটিতেই হারতে হয়েছে খুলনাকে। সবশেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে 45 রানের হার আরও পিছিয়ে দিয়েছে দলটিকে। বোলিংয়ে নাসুম আহমেদ এবং হাসান মাহমুদও ম্যাচ উইনিং পারফরমেন্স দেখাতে পারছেন না। তারপরও এখনও শেষ 4-এ খেলার আশায় খুলনা টাইগার্স। প্রতিপক্ষ দুর্বার রাজশাহী পারিশ্রমিক বিতর্কে জর্জরিত। সেই বিতর্ক পেছনে ঠেলে নিজেদের শেষ ম্যাচে সিলেটকে হারিয়েছে তাসকিন বিজয়রা। 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে রাজশাহী এখনও টিকে আছে শেষ 4-এ খেলার আশা। মাঠের বাইরে নানা বিতর্ক ভুলে শেষ 4-এ খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না দুর্বার রাজশাহী। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে 2 জায়ান্ট চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। আসরে প্রথমবারের মতো দেখা হবে দুই দলেরই 6 ম্যাচে 4 জয়ে সমান 8 পয়েন্ট। রান রেটে এগিয়ে টেবিলের 2য় স্থানে আছে বরিশাল। নিজেদের শেষ ম্যাচে তামিম ইকবালের অর্ধশতকে ঢাকাকে হারিয়েছে ফরচুন। সেই জয়ের ধারাই রাখতে চায় স্বাগতিকদের বিরুদ্ধে। ঘরের মাটিতেই চিটাগংয়ে শুরুটা হয়েছিল খুলনা টাইগার্সকে হারিয়ে, কিন্তু নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকরা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। কোয়ালিফায়ার্সের লড়াইয়ে থাকতে হলে শামীম পাটোয়ারিদের জয় প্রয়োজন। তবে মায়ের মৃত্যুর কারণে এই ম্যাচে পেসার সৈয়দ খালিদ আহমেদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।